আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন। যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থন আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দিব শিক্ষা ব্যবস্থা। কারণ আমাদের শিক্ষা হচ্ছে তিরানি তৈরির শিক্ষা, আমাদের শিক্ষা বিজ্ঞানী তৈরির শিক্ষা নয়। যার কারণে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, যুগের পর যুগ সেখান থেকে অনেক শিক্ষিত মানুষ বের হচ্ছেন, কিন্তু জাতিকে তারা কিছু দিতে পারেন না, ভালো একটা শৈল উপহার দিতে পারেন, কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই। আবার যারা একটু শিক্ষিত হয়েছেন তাদের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আস্তে করে হাত ঢুকিয়ে দেয় এবং পকেট খালি করে, পকেট লুণ্ঠন করে, ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কূটপুত্রের জোরে বিদেশে তারা পাচার করে। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, কারো কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় এ যুগের তাপসী রাবিয়া, কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় হাসান বসু। কিন্তু এখন তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, আত্মগোপনে চলে যাওয়ার পরে, জেলে ঢোকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে, সেখানেই অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। আমরা কোনো বৈষম্য চাই না। এই নারায়ণগঞ্জ পুরা জেলাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কিন্তু এখানে নারায়ণগঞ্জ মহানগরী আমির বলে গেলেন এখানে কোনো মেডিকেল কলেজ নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই, উচ্চতর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাই। কেন? 26 লক্ষ মানুষের এই নগরী, প্রায় 40 লক্ষ মানুষের এই জেলা কেন বঞ্চিত হবে? আমরা দেখি যে কোনো কোনো জেলা মাত্র 3টা উপজেলার জেলা, সেখানে ইউনিভার্সিটি আছে, সেখানে মেডিকেল কলেজ আছে, উন্নততর স্পেশালাইজড হসপিটাল আছে, সেখানে কারিগরি প্রতিষ্ঠান আছে, সেখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। 3 উপজেলার জেলায় যদি এটা হতে পারে, 40 লক্ষ মানুষ কি অপরাধ করেছে যে তাদের এখানে হবো না? যারা গডফাদাররা জমিদারি নিয়েছিলেন তারা কি করেছে? তারা তাদের আপার কাছ থেকে এগুলো আদায় করেননি কেন? কারণ তাদের ধান্দাবাজি ছিল জমিদারি টিকিয়ে রাখা, মানুষের উপর সন্ত্রাস করা এবং চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারি চালিয়ে যাওয়া। তারা জনগণকে নিয়ে তাদের কোনো কর্মসূচি ছিল না, পরিকল্পনা ছিল না। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু নারায়ণগঞ্জের দুর্ভাগ্য নয়, এটা সারা দেশের দুর্ভাগ্য। আমরা ইনশাআল্লাহ এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব, গরিব ধনী কোনো বাস বিচার হবে না। ধনীর সন্তান তার পিতার টাকায় লেখাপড়া করবে, গরিবের সন্তান সরকারের টাকায় লেখাপড়া। কোনো চিলড্রেন আর পথ শিশু এটা আমরা শুনতে চাই না। এ শিশু এদেশে জন্মগ্রহণ করেছে, একে আমরা মানুষ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের সন্তানেরা লেখাপড়া করে যখন শিক্ষার পাঠ চুকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবেন, তখন একই সাথে তাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে, তেমনি তাদের জন্য উপযুক্ত কাজও চলে আসবে ইনশাআল্লাহ। একটা সন্তানকেও আর বেকারত্বের অভিশাপে ভুগতে হবে না। একটা দেশের 3টা ইন্ডাস্ট্রি যখন সমান্তরাল সামনের দিকে এগিয়ে যায় বিশ্ব সভ্যতায়, এই দেশ সোনালী গৌরবের শিখরে পৌঁছে যায়। ফার্স্ট ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি, মানব শিল্প। এর উপরে কোনো শিল্প নাই। দুনিয়ার যত শিল্প আছে সকল শিল্পের আবিষ্কারক হচ্ছে মানুষ, পরিচালক হচ্ছে মানুষ, কর্মকর্তা হচ্ছে মানুষ, শ্রমিক হচ্ছে মানুষ, ক্রেতা হচ্ছে মানুষ। কাজেই মানব শিল্প এবং মানব সম্পদকে আগে গড়ে তুলতে হবে। 2 নম্বর শিল্প হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল শিল্প। যেহেতু আমাদের দেশটা ছোট, ল্যান্ড আমাদের কম, এই জন্যে কৃষি জমিকে যেভাবে নষ্ট করা হচ্ছে এটা চলবে না।
এখানে শিল্পের জন্য পার্টিকুলার পরিকল্পনা থাকতে হবে। প্রশস্ত জায়গা দখল না করে আকাশ দখল করেন, উপরের দিকে উঠান, ভার্টিক্যাল এক্সটেনশন করেন, সেখানে আপনি ইন্ডাস্ট্রি কায়েম করেন। এই জায়গাগুলোকে আপনি গণহত্যা করবেন না। আশ্চর্যজনকভাবে আমাদের দেশের সয়েলকে, ল্যান্ডকে জেনোসাইড করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। ইন্ডাস্ট্রি জায়গা দখল করছে, আবার তার বর্জ্য দিয়ে নষ্ট করছে, আবার কৃষকেরাও নিজেরাও নষ্ট করছে অপরিকল্পিত, অবৈজ্ঞানিকভাবে, হিসাব নিকাশ ছাড়াই কেমিক্যাল সার ব্যবহার করতেছে, আবার কীটনাশক ব্যবহার করতেছে, করে করে মাটির জীবন শেষ করে দিচ্ছে। এগুলো প্রতিকারের সরকারের কোনো কর্মসূচি নাই। তারা গালে আঙ্গুল দিয়ে দেখে কি হচ্ছে কি না, কিন্তু কিছু করে না। নদীগুলাকে শেষ করে দেওয়া হয়েছে, এইগুলা পলি জমে এখন নাই, অনেকগুলো মরে গেছে। এখন নদীর বুকে এখন চাষাবাদ হয়। অথচ আমাদের মানব দেহে রক্ত সঞ্চালনের জন্য যেমন শিরা উপশিরা, ধমনী এবং ক্যাপিলারি আছে, ঠিক আল্লাহর সৃষ্টি এই জমিনকে বাঁচিয়ে রাখার জন্য এই নদী নালা চ্যানেলগুলা হচ্ছে সেই রকমই রক্ত, জমিনের রক্ত প্রণালী, কিন্তু এগুলাকে শেষ করে দেওয়া হচ্ছে। আমাদের রক্ত প্রণালী বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাকে আমরা মারা যাই, তো জমির রক্ত প্রণালী বন্ধ হয়ে গেলে জমি বাঁচবে কীভাবে? এই নিয়ে কোনো গবেষণা নাই, কোনো পদক্ষেপ নাই। বরঞ্চ নদী শুধু ভরে যাচ্ছে না, সেই নদী দখলও করা হচ্ছে। কারা করছে? যাদের রাজনৈতিক শক্তি যত বড়, ক্ষমতায় থেকে তারাই এই কাজগুলো করে। সর্বকালে করেছে, এখনো চালিয়েছে। এই সমস্ত আবর্জনা সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বর ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, কৃষিজ শিল্প। যা আল্লাহ ল্যান্ড দিয়েছেন, যে নদীতে আমাদের পানি আছে, সমুদ্রে প্রাণী আছে, এই সমস্ত পানিকে, মাটিকে তার উৎকর্ষ দান করে এই দেশকে এগিয়ে নিতে হবে। এই নিয়ে কার কি চিন্তা আছে 54 বছর মানুষ দেখেছে। রাজনীতির ধান্দা, গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকব। এখন গদিতে আছি, মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে। যারা মানুষকে খরিদ বিক্রির পণ্য মনে করে, আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না। সম্মানিত ভাইরা, এমন দেশ হবে যেখানে কোনো দুর্নীতি এবং দুঃশাসন থাকবে না। 5 আগস্টের পর বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোথাও কোনো চাঁদাবাজি এখন আর হয় না, বিশেষ করে এই নারায়ণগঞ্জে হয় না। নারায়ণগঞ্জেও হয়, কোনো দখলদারি তাও হয়। এখানে আর অফিস আদালতে ঘুষ চলে। তাহলে কেন আমাদের এতগুলা জীবন ঝরলো, এতগুলা মানুষ কেন পঙ্গু হলো, এত রক্তের ফোঁটায় কেন বাংলাদেশ ভাসলো? আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমি দল মত ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই অপকর্মগুলো ছেড়ে দেন। আপনারা যদি এই অপকর্ম করেন তাহলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, এই শহীদের রক্তের সাথে অপমান করা হবে, আহত পঙ্গু রক্তদেরকে অভিশাপ দেবে, শহীদের ফ্যামিলিরা অভিশাপ দিবে, 18 কোটি মানুষ অভিশাপ দিবে। অপকর্মের জন্য আল্লাহর আরশ থেকে আপনাদের জন্য অভিশাপ আরোপিত হবে। আমরা চাই আপনারা ওই দেশের নাগরিক, মেহেরবানি করে এগুলা ছেড়ে দেন, মানুষকে স্বস্তিতে বাঁচতে দেন। কিন্তু যদি না ছাড়েন, এই ধান্দাবাজি থেকে যদি সরে না আসেন, মনে রাখবেন উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের যে ইয়াং জেনারেশন রাস্তায় নেমে এসেছিল, তারা কিন্তু বুক চিতিয়ে যুদ্ধ করেছে, গুলিকে লুফে নিয়েছিল, স্লোগান দিয়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। আর এখন তারা স্লোগান দিচ্ছে, সেই যারা গুলি বুকে নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। এখন তাদের অনুসারীরা
স্লোগান দিচ্ছে, ও আবু সাইদ, ও মুগ্ধ, তোমরা জেনে রাখো, হে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি মোদের যুদ্ধ। সেই যুদ্ধটা কি? সেই যুদ্ধ হচ্ছে এই যে আবর্জনাগুলার কথা বললাম, এইগুলা তারা এই সমাজে দেখতে চায় না। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে তোমাদের পাশে আছি, সাথে আছি, লড়াই একসাথে আমরা করি ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ, ওই লড়াকু আমাদের বীর সন্তানদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। তোরা দেশ চালাবি, পিছন থেকে আমরা তোমাদেরকে পরামর্শ দিব, সহযোগিতা করব, দোয়া করব। ভুল করলে শক্ত করে টান দিয়ে ধরব, যে ভুল করা যাবে না, অনেক ভুল এই জাতি করে ফেলেছে, আর তোমাদেরকে ভুল করতে দেওয়া হবে না। সেই রকম একটা স্বপ্নের বাংলাদেশ আপনারা চান কিনা? ওই বাংলাদেশটা হবে ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ। এখানে আমার প্রত্যেকটা মা, আমার বোন, আমার মেয়ে, সে ঘরেও থাকবে নিরাপদ, বাইরে যখন বের হবে তখন আরো একটা জিনিস তার সাথে সে পাবে, নিরাপত্তার সাথে পাবে মর্যাদা। যখন সে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করবে, এই দুইটি জিনিস নিয়েই সে নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবে। সম্মানিত ভাইয়েরা, যারা সংখ্যালঘু সংখ্যাগুরু বলেন, আমরা এটাতে বিশ্বাস করি না, কিন্তু আমরা এটাও চাই না দেশে কোনো পরিবর্তন আসলেই বিভিন্ন ধর্মের ভাইয়েরা একটা ধনের একটা আতঙ্কে থাকবেন, এটা আমরা চাই না। যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে সেই সময় ভাইদের মন্দির, প্যাগোডা, চার্চ কেন পাহারা দেওয়ার প্রয়োজন হবে? আমরা দেখতে চাই একটা অহিংসার বাংলাদেশ, মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশ। আমরা মিলেমিশে এখানে সৎ প্রতিবেশী ভাই হিসাবে থাকবো, ভাই বোন হিসাবে থাকবো, এমন একটি বাংলাদেশ চাই। আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে বুক খুলে আহ্বান জানাবো, মেহরবানি করে আপনাদের খোলা চোখ দিয়ে, খোলা বিবেক দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীকে আপনারা পর্যালোচনা করুন, বিচার করুন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, স্বাধীনতার পর 54 বছর বাংলাদেশের কোন নেতা, কোন কর্মী অন্যায়ভাবে কোথায় আপনাদের কারো একটুখানি জমি দখল করেছে, মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করুন। কার ইজ্জতের উপরে হাত দিয়েছে, মেহরবানি করে আমাদেরকে জানতে দিন। কার জীবনের উপরে হাত দিয়েছে, আমাদেরকে জানতে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ তার সুষ্ঠু প্রতিকার করব, ন্যায় বিচার আপনাদেরকে উপহার দেব। আর যদি আপনাদের বিবেক বলে যে না, এ দলের নেতাকর্মীরা এই সমস্ত অপকর্মে জড়িত নয়, তাহলে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে আপনাদের এবং সমস্ত জনগণের নিরাপত্তার জন্য আমরা অঙ্গীকার করছি। আমরা ক্ষমতায় যাই অথবা না যাই, ক্ষমতায় থাকি অথবা না থাকি, এটি আমাদের মানবিক দায়িত্ব, এটা আমরা পালন করবো ইনশাআল্লাহ। যার প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করছি। যতক্ষণ পর্যন্ত দেশবাসী আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীকে ন্যায় এবং কল্যাণের উপরে দেখবেন, সত্যের উপরে দেখবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাদের বুক ভরা ভালোবাসা চাই। আমরা আপনাদের সৎ পরামর্শ চাই, চলার পথে সহযোগিতা চাই, দেশ গড়ার কাজে আপনাদেরকে সাথে চাই, পাশে চাই। আর আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই। কিন্তু আমরা যদি কোনো অন্যায় করি, অবশ্যই আপনারা আমাদের ন্যায়সঙ্গত সমালোচনা করবেন এবং আমাদের অন্যায় কাজের গতি বন্ধ করে দেবেন। বলবেন যে আর যে যাই করুক, আপনারা কোরআনের কথা বলেন, আপনারা ইসলামের কথা বলেন, আপনাদের জন্য এই কাজ শোভনীয় নয়, এটা আমরা আপনাদেরকে করতে দেব না। যদি আপনারা এইভাবে আমাদেরকে সহায়তা করুন, ইনশাআল্লাহ সাম্যের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা আপনাদেরকে সাথে নিয়ে উপহার দিতে পারবো এই দেশবাসীকে ইনশাআল্লাহ। কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন, আমরা ছায়ার তলে, এটা একটা বৈষম্য হয়ে গেল। অথচ এখন বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আপনাদের মাথার উপরে এরকম ছায়ার ব্যবস্থা করা যেত উত্তম হতো। এই মাঠ খুবই অপর্যাপ্ত। আসার সময় দেখলাম, এখানে এসে বুঝলাম মাঠে যে পরিমাণ মানুষ, তার চাইতে 3 গুণ মানুষ বাইরে, কারণ মাঠে ঢোকার কোনো জায়গা নেই।
কেন নারায়ণগঞ্জ গর্বিত একটা জায়গা, এখানে কেন একটা মাঠ থাকবে না যেখানে প্রশস্তভাবে সকল দলমতের মানুষ এসে কথা বলার সুযোগ পাবে? অতীতে কেন হলো না? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, যে দাবিগুলো এখানে আজকে উত্থাপন হয়েছে, আমরা আপনাদের সঙ্গত সকল দাবির সাথে একমত। আমি আরেকটা যোগ করে দিলাম যে এখানে একটা বিশাল মাঠের প্রয়োজন হবে। আমরা দায়িত্বে গেলে এই দাবি আপনাদের আর এগুলা তুলতে হবে না, এটা আমাদের পবিত্র কর্তব্য হবে এই দাবি বাস্তবায়ন। আর যদি আল্লাহ তাআলা ওই পর্যায়ে সেবার জন্য আমাদেরকে মনোনীত না করেন, দেশবাসীর ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন না করি, তাহলে সেই দাবি আদায়ে আপনাদের হাত যখন উপরে উঠবে, আমাদের হাতগুলো আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নারায়ণগঞ্জবাসীর উপর রহম করুন। কষ্ট করে আপনারা ধৈর্য ধরে এই জনসভাকে সফল করেছেন, আমাদের কথা শুনেছেন। আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।